ক্যান্সারে প্রতি বছর মারা যায় 1,67,000 মানুষ। সমন্বিত চিকিৎসা ব্যবস্থা না থাকায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, বলছেন বিশেষজ্ঞরা। জাতীয় নির্বাচনে নিরপেক্ষ প্রশাসন নিশ্চিতের দাবি বিএনপির, লেভেল প্লেইং ফিল্ড চায় জামাত। সরকার ঘোষিত তারিখেই জাতীয় নির্বাচন, কুমিল্লায় ধর্ম উপদেষ্টা। রাজনৈতিকভাবেই পিআর ইস্যুর সমাধান, জানালেন প্রেস সচিব। এবং চলেই গেলেন শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আজ শহীদ মিনারে নেওয়া হবে মরদেহ, বাদ জোহর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। দেশে প্রতি বছর ক্যান্সার আক্রান্ত হয়ে 1,67,000 মানুষের মৃত্যু হয়, এমন তথ্য জানিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক হাবিবুল্লাহ তালুকদার রাশকিন বলেন, সমন্বিত চিকিৎসা ব্যবস্থা না থাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর ক্যান্সারে আক্রান্তরা জানান শারীরিক যন্ত্রণা সহ পারিবারিক ও সামাজিক দুর্ভোগের কথা। ক্যান্সার নিয়ে সুরাইয়া মুন্নির 2 পর্ব প্রতিবেদনের দেখুন প্রথম কিস্তি। গবেষণায় দেশে 38 ধরনের ক্যান্সার রোগী পাওয়া গেছে। এ রোগে শরীরের 5টি স্থানে আক্রান্ত বেশি হয়। সেগুলো হলো স্তন 16.8%, মুখ 8.4%, পাকস্থলী 7%, শ্বাসনালী 7% এবং জরায়ু মুখের ক্যান্সার 5.1%। এছাড়া নারীদের থাইরয়েড ও ডিম্বাশয় ক্যান্সারেও আক্রান্ত হতে দেখা যায়। পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন শ্বাসনালী, পাকস্থলী, ফুসফুস, মুখ ও খাদ্যনালীর ক্যান্সারে। পুরুষের প্রধান 3টি ক্যান্সার হল ফুসফুস 16.1%, যকৃত 12.9% এবং ষড়যন্ত্রের ক্যান্সার 12.9%। আক্রান্তরা জানান এই রোগের ভয়াবহতার কথা। হাত ব্যথা, পা ব্যথা, টাকা পয়সার সমস্যা, আইতে পারি না। আমার কাশো ছিল, এই কাশো নিয়ে হয়ে গেছে এই ফুসফুসি। এখন যে কি হয়েছে নিজেও কোয়াবেই না। এখন ডাক্তারেরা জানে, যারা জামায় জানে, আমার তো কয় না। হাত পা চাবাই ব্যথা হয়, আর এখন এইটা নেওয়ার পর একটু সমস্যা আছে, শ্বাসকষ্ট হচ্ছে। 48% রোগীর ক্যান্সারের সঙ্গেই তামাক গ্রহণের সম্পর্ক আছে বলে জানান ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ ডক্টর হাবিবুল্লাহ তালুকদার রাশকিন। গ্লোবোক্যানের 2022 এটাই হলো সর্বশেষ ভার্সন। সেখানে বলা হয়েছে বাংলাদেশে প্রতি বছর 1,67,000 মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়। এটা সব ক্যান্সারে, নারী পুরুষ নির্বিশেষে। আর 1,07,000-এর মতো মানুষ প্রতি বছর ক্যান্সারে মারা যায়। রোগের প্রাথমিক অবস্থা নির্ণয়ের জন্য সরকারি বাজেটে একটা বরাদ্দ রাখার পরামর্শ দেন তিনি। 3 ভাগের 1 ভাগ বাজেট ব্যয় করা উচিত প্রতিরোধের জন্য। 3 ভাগের 1 ভাগ বাজেট ব্যয় করা উচিত সারা বাংলাদেশের প্রত্যন্ত মানুষের কাছে ক্যান্সারের যে প্রাথমিক অবস্থা নির্ণয় করার যে স্ক্রিনিং যে পদ্ধতিগুলা, সরকারের বাজেটের আরো 3 ভাগের 1 ভাগ। আর বাকি 3 ভাগের 1 ভাগ দিয়ে ঠিক কোন জায়গায় কোন চিকিৎসার জন্য কোন যন্ত্রপাতি বা কোন জনবল আমার দরকার সেটা করা। সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের মাধ্যমে ক্যান্সার চিকিৎসা সেবা সহজলভ্য করার তাগিদ দেন ডাক্তার হাবিবুল্লাহ তালুকদার। ক্যান্সার থেকে সুরক্ষার জন্য আমাদের একটা ক্যাম্পেইন আছে 5-5-7। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। 5টি জিনিসকে নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে দাবি করে কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটি বিশেষ দল প্রশাসন যন্ত্রকে পকেটে ভরে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে জুলাই সনদ স্বাক্ষরকে বিএনপি ইতিবাচক হিসাবে দেখছে বলে মন্তব্য করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তার এসব কথা বলেন। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জেহাদের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। দিনটি উপলক্ষে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এতে ফ্যাসিস্ট সরকারের নানা অত্যাচারের কথা তুলে ধরেন তারা। কোনো কাদা ছড়াছড়ি নয়, কোনো ইস্যু নয়, কোনো ঠুনকো ইস্যু নিয়ে নির্বাচনকে বানচাল করার অপচেষ্টা নয়। যতক্ষণ পর্যন্ত বিএনপিকে আমরা শাসকের দল হিসেবে দেখতে না পাবো, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না। যারা পিয়ার পদ্ধতি চায়
তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না। বিএনপির হাতেই প্রথম সংস্কার শুরু হয় মন্তব্য করে সংস্কারের অজুহাতে মানুষের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্য প্রয়োজন হলে আবারও বুকে রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব। আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে জানিয়ে নির্বাচন কমিশন ও সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বানও জানান তিনি। প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে যে আলোচনা করার পরে নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। এদিকে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নবগঠিত কমিটিকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের বিষয়টিকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে জানান রিজভী। যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো, যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য, সেইখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্তে আসবে। আমার বিশ্বাস সব রাজনৈতিক দলগুলো পৌঁছবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। এদিকে উত্তর গেটে আয়োজিত সমাবেশে মাওলানা মামুনুল হক বলেন, 24-এর বিজয় ছিনতাইয়ের অপচেষ্টা হলে রাজপথে জবাব দেওয়া হবে। মফিউর রহমানের রিপোর্ট। 24-এর গণঅভ্যুত্থানের বিজয়কে হাইজ্যাক করার চেষ্টা করতেছে। বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের পক্ষে রায় দিবে। নির্বাচন ও জুলাই সনদ ঘিরে বাদ জুমা বাইতুল মোকাররমের উত্তর ও দক্ষিণ গেটে সমাবেশের আয়োজন করে ইসলামী দলগুলো। উত্তর গেটে খেলাফত মজলিস আয়োজিত সমাবেশে যোগ দেন মাওলানা মামুনুল হক সহ দলের নেতারা। এই সময় তারা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে নভেম্বরেই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন করতে হবে। রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে প্রাথমিক জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে। এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে। এদিকে দক্ষিণ গেটে সমাবেশের আয়োজন করে জামাত ইসলামী। এতে যোগ দিয়ে প্রশাসন কোন দলের প্রতি বিশেষ নজর দিচ্ছে অভিযোগ করে জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরির আহ্বান জানান দলের নেতারা। প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে প্রদান করে নির্বাচনকে প্রভাবিত করার বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে। প্রত্যেকটি ছোট বড় দল যেন নির্বাচনের সমান রাজনৈতিক, সাংবিধানিক, নির্বাচন কমিশন প্রদত্ত সকল সুযোগ যেন অবাধে সমানভাবে ভোগ করতে পারে। পরে সমাবেশ থেকে মিছিল বের করে জামাত ইসলামী ও খেলাফত মজলিস। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে, এ নিয়ে কোনো আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বলেন, সরকার ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সে লক্ষ্যেই কাজ চলছে। শুক্রবার দুপুরে কুমিল্লার শালবন বৌদ্ধ বিহারে 24তম দানোত্তম কঠিন চিবোট দানোৎসব অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফাইডার ক্লিনিকের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা। জুলাই সনদ তো স্বাক্ষরিত হবে এবং জাতি এর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। কোনো ধরনের কোনো আশঙ্কা আমরা এই পর্যন্ত অনুভব করছি না। ফেব্রুয়ারিতে নির্বাচন করার ঘোষণা সরকার ইতিমধ্যে দিয়েছেন। ইলেকশন কমিশন এভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা আশাবাদী সরকার ঘোষিত তারিখেই একটা ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল ইলেকশন অনুষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার বিকালে ময়মনসিংহ প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। পিআর ইস্যু রাজনৈতিক বিষয় হওয়ায় রাজনৈতিকভাবেই এর সমাধান হবে বলেও জানান প্রেস সচিব। এ সময় সাংবাদিক সুরক্ষা আইন ও নবম ওয়েজ বোর্ড নিয়ে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান শফিকুল আলম।
ইলেকশনের বিষয়ে আমাদের গভর্নমেন্ট কমিটেড। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এ বিষয়ে যত ধরনের সংশয় ছিল সব ধুয়ে মুছে চলে গেছে। পলিটিক্যাল পার্টিগুলো পিআর হোক যাই হোক, এটা পলিটিক্যাল পার্টিগুলো তারা যখন সই করবেন, দ্যাট মিনস তারা অনেক বিষয়তে ঐক্যমতে আসছেন। তো আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো এই পিআর ইস্যু বা ইয়ে ইস্যু তারাই ঠিক করবেন যে কি এটার ডিসিশন কি হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় মানুষের আবাস ব্যবস্থাপনা ডিজিটাল হওয়া জরুরি বলে মনে করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ডাক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। জলবায়ু পরিবর্তনে আগামীতে অনেকের ঠিকানা হারানোর শঙ্কা রয়েছে উল্লেখ করে ঠিকানা হালনাগাদের মাধ্যমে ডাক বিভাগ এক্ষেত্রে অবদান রাখতে পারে বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে যদি সত্যি জলবায়ু পরিবর্তনের সেই তীব্রতায় আমরা পড়ি, যখন উপকূলীয় জেলাগুলোর বেশিটা অংশ চলে যাবে সমুদ্রের পানির নিচে, অনেক মানুষের তো ঠিকানা হারিয়ে যাবে। এই ঠিকানাগুলোকে সংরক্ষণ করতে আমাদের যেমন পরিবেশ নিয়ে চিন্তা করতে হবে, এই ঠিকানাগুলো কিন্তু আমাদের ইতিহাসটাকে ধরে রাখার জন্য জরুরি। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে কালই দেশে ফিরছেন আলোকচিত্রী শহীদুল আলম। মুক্তির পর শুক্রবার দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। এদিন বাংলাদেশ সময় বিকেল 5টা 25 মিনিটে শহীদুল আলমকে বহনকারী ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে বলে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক জানান। তিনি বলেন, বৃহস্পতিবারই ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন শহীদুল আলম। ইস্তাম্বুলের স্থানীয় সময় সন্ধ্যা 6টা 45 মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। সেই হিসাবে আজ বিকেল 5টার দিকে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার বিকেল 5টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে গেল 3 অক্টোবর সড়কে চলার পথে ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে বলে জানায় তার পরিবার, বন্ধু ও স্বজনরা। সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আজ সকাল 11টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এরপর বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। শুক্রবার নরওয়ে ভিত্তিক নোবেল কমিটি বিজয়ীর নাম ঘোষণা করে। ভেনেজুয়েলার সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করা এবং দেশটিকে শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে নেয়ার আন্দোলনের জন্য তাকে পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করল অসলো নোবেল ইনস্টিটিউট। The Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদোকে এবার শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করছেন। মাচাদোর জন্ম 1967 সালের 7 অক্টোবর। তিনি ভেনেজুয়েলার একজন রাজনীতিবিদ এবং শিল্প প্রকৌশলী। 2011 থেকে 2014 সাল পর্যন্ত দেশটির জাতীয় পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 2018 সালে তিনি বিবিসির 100 ক্ষমতাধর নারীর একজন হিসেবে তালিকাভুক্ত হন। পরে 2025 সালের টাইমস ম্যাগাজিনেও তাকে বিশ্বের 100 প্রভাবশালীর একজন হিসেবে তালিকাভুক্ত করে। এবার শান্তি পুরস্কারের জন্য মোট 338টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে 224 জন ব্যক্তি এবং 94টি সংস্থাকে মনোনীত করা হয়। নরওয়ে নোবেল কমিটির 5 সদস্যের সমন্বিত সিদ্ধান্তেই মাচাদোকে নোবেল দেয়া হয়। পুরস্কারের জন্য বিবেচ্য 3 ক্যাটাগরির 3টি পূরণ করায় তাকে এই স্বীকৃতি দেয়া হয়েছে বলে জানায় নোবেল কমিটি। Maria Corina Machado meets all the 3 criteria stated in Alfred Nobel's শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে এবার ছিল টানটান উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর তিনি 8টি যুদ্ধ থামিয়েছেন, তাই শান্তিতে নোবেল পাওয়ার অধিকারী একমাত্র তিনি।
তবে তার এ মতামতের সঙ্গে একমত হননি নোবেল কমিটির সদস্যরা। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ শুরু করেছিলেন গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করার এবং পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার হুমকি দিয়ে। এছাড়া আন্তর্জাতিক সাহায্য কমিয়ে দেয়া এবং যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের ব্যাপকভাবে নির্বাসন চালানোর মাধ্যমেও বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েন তিনি। একদিকে যুদ্ধ থামানো, অন্যদিকে বিতর্কিত সিদ্ধান্ত নেয়ার মতো দ্বিমুখী আচরণের জন্য তালিকা থেকে বাদ পড়ে ট্রাম্পের নাম। কাজী শাহরিন, মোহনা সংবাদ। রাজধানীর বাজারে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। এখনও সবজির দামে লাগাম টানা সম্ভব হয়নি। বেড়েছে মসুর ডাল ও পোলাও চালের দাম। কেজিতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। পেঁয়াজ, সয়াবিন তেল, চিনির দাম অপরিবর্তিত আছে, তবে কমেছে আলুর দাম। সরবরাহ স্বাভাবিক থাকায় উচ্চ মূল্যে স্থিতিশীল আছে মাছের দাম। এমআর আসাদের রিপোর্ট। সপ্তাহ পেরোলেই বাজারে বাড়ে নিত্যপণ্যের দাম। এর ব্যত্যয় ঘটেনি এ সপ্তাহেও। তবে দাম বৃদ্ধির তালিকায় নতুন করে যোগ হয়েছে মসুর ডাল ও পোলাওয়ের চালের নাম। পোলাও চাল ছিল আমরা 95-100 টাকার মধ্যে ছিল, এখন উঠতে উঠতে 112-114 টাকা হয়ে গেছে। তো আমরা 120-25 টাকা বিক্রি করতেছি। মসুর ডাল ছিল 130 টাকা, সেই মসুর ডাল 150 টাকা। রেট বাড়িয়ে যেতেছে, যে যারা একটু খাইবো কিংবা ডালটা আগে করতো ডাল ভাত খাইবো মাইছে, কিন্তু এখন তা দেখতেছি যে ডাল ভাত আর খাওয়ার সম্ভাবনা। এই মাসে পর্যন্ত ভারতের চাল আসা টাইম আসবে, এই মাস পরে বন্ধ হয়ে যাবে। তো ভারতের চাল বন্ধ হয়ে গেলে আমাদের দেশে চালের দাম অনেক বেড়ে যায়। সিন্ডিকেট ভাঙতে হলে আপনার এই ব্যান বন্ধ করতে হবে। সেই সঙ্গে বেড়েছে ব্রয়লার মুরগির মূল্য। কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে, তবে অন্য মুরগির দাম স্থিতিশীল। এদিকে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 750 থেকে 900 টাকায়। খালি মাংস কালে 900 টাকা আর হাঁস সহ 750 টাকা। 780 এই যে রান আছে না, চাপ চোপ আছে, এগুলো নিলে নেয়। আর মুরগির রান মিলে যায় না, এগুলো 800। ব্রয়লারটা 5 টাকা বাড়ছে আর কি। ব্রয়লার আগে 55 টাকা কিনছিলাম পাইকারি, এখন 60 টাকা কিনি, এখন 80 টাকার খুচরা বিক্রি করি। সোনালী মুরগির দাম হইতেছে মনে করেন আপনার 320 টাকা, এমনি 300 টাকা আমরা বেশি। আর দেশি মুরগি হচ্ছে 580 টাকা। সরবরাহ স্বাভাবিক থাকায় নতুন করে বাড়েনি মাছের দাম। ইলিশ শিকারে নিষেধাজ্ঞার কারণে বাজারে নেই মাছ। শিং মাছ হলো 450 টাকা কেজি, 400 টাকা কেজি। মাগুর 600, টাকি 500, 450, 400। আর শোল মাছ হলো 900 টাকা কেজি, ওই 250 টাকা কেজি। 300, 500, 450, পাবদা মাছ, কাতল মাছ, রুই মাছ, বোয়াল মাছ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ না নিলে নিম্ন ও সীমিত আয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কুষ্টিয়া সদর উপজেলায় বিএনপির আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জেলা বিএনপির সদস্য সহ অনেকেই। এ সময় জাকির হোসেন সরকার বলেন, আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনে বিএনপি অংশ নেবে। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও ও পাঁচলাইশ এলাকায় মহানগর পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, মাদকসহ সন্ত্রাসী সরঞ্জাম উদ্ধার করেছে মহানগর পুলিশ। এ সময় অভিযানে 3 জনকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন সিএমপির উত্তর উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম। এতে বিদেশি পিস্তল, বন্দুক, পাইপগান, শর্ট শুটার গান, দেশীয় বন্দুক, তাজা কার্তুজ সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়। বাংলাদেশে প্রথমবারের মতো হিউম্যান 1 নামে ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হয়েছে। গবেষণায় দেখা যায় টাইপ 1 ডায়াবেটিস আক্রান্ত শিশু ও কিশোরদের জন্য অ্যানালগ ইনসুলিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাডাস ও পেডিয়াট্রিক ডায়াবেটিস কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার এবং ইউনিভার্সিটি অফ পিটসবার্গের সহযোগিতায় যৌথভাবে এই গবেষণা পরিচালনা করে। গবেষকরা জানান, অ্যানালগ ইনসুলিন ব্যবহারে দৈনন্দিন ইনজেকশনের সংখ্যা হ্রাস পায় এবং রোগীর মানসিক চাপও কমে। শুক্রবার রাজধানীর একটা হোটেলে এই গবেষণার ফল গণমাধ্যমকে জানায় বিশেষজ্ঞরা। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের 4টি ওয়ার্ড প্লাবিত হয়। এতে রাস্তা, ব্রিজ, ফসলি জমি নষ্ট করা সহ ভেঙেছে বহু ঘরবাড়ি। স্থানীয়রা চান এর স্থায়ী সমাধান। এলজিডি সহ সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন খানের প্রতিবেদন জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ।
রাস্তা, ব্রিজ, ফসলি জমির এমন লণ্ডভণ্ড অবস্থা দেখে বোঝা যাচ্ছে প্রকৃতি কতটা নির্মম আচরণ করেছে। হঠাৎ বন্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের 4টি ওয়ার্ড প্লাবিত হয়ে চলে এমন ধ্বংসলীলা, যার চিহ্ন বানের পানি নেমে যাওয়ার পর হয়েছে দৃশ্যমান। পানির স্রোত এত বেশি যে কোথাও পানির সাথে ভেসে আসা বালুতে ঢেকে গেছে উঠতি আমনের ক্ষেত। এই জনপদটি ভারতীয় সীমান্ত দ্বারা বেষ্টিত এবং 3 বিঘা করিডোরের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত। তাই উজানের ঢলের প্রথম চাপটি সইতে হয় দহগ্রামকেই। বন্যার হওয়ার কোনো আশঙ্কাই ছিল না, সকালবেলা ভালো, সেই হঠাৎ করে মনে করেন যে 10টা 11টার মধ্যে এই অবস্থা হয়ে গেল। 5-7 ফুট উঁচুভাবে একবারে পানিটা আসে, একবারে মনে করেন যে রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট যা আছে সমস্ত নষ্ট করে দিয়ে গেছে। ব্রিজটা ভেঙে গেছে, তারপরে যে এখন পানার মধ্যে হাইটা যেতেছি, খুব কষ্ট হয়েছে। আমরা চাই সরকারের কাছে এই বাঁধটা উঁচু করার জন্য আর ওই নদীর পাড়ে একটা বেরিবাঁধ দেওয়া, এই 2টা কাম যদি আমাদের করে দেয় আমাদের দেশ আমরা অনেক উন্নত হবে। এবারে 3টা ব্রিজ ভাঙছে এবং এই রাস্তার কয়েক জায়গায় ভাঙছে। তো আমাদের প্রধান দাবি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা অনতিবিলম্বে এটার বাস্তবায়ন করতে হবে। বেশি ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত প্রাক্কালন করে তালিকা ঢাকায় পাঠানো হবে জানিয়ে নির্বাহী প্রকৌশলী বললেন, অনুমতি পেলেই শুরু হবে কাজ। যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত প্রাক্কলন প্রেরণের জন্য উপজেলা প্রকৌশলীকে বলেছি, ওগুলো পাওয়া মাত্রই আমরা ঢাকায় পাঠিয়ে দেব এবং অনুমোদন পেলে সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করব। আশা করা যায় 2-3 দিনের মধ্যে আমরা এগুলো কাজ শুরু করতে বলবে আশা রাখছি। ক্ষতিগ্রস্তদের কথা তুলে ধরে দ্রুত সংস্কার সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে আমরা সংশ্লিষ্ট বিভাগকে আমরা নির্দেশনা দিয়েছি, রোডসকে এবং এলজিডিকে, এবং আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে বড় একটি ব্রিজ বিচ্ছিন্ন হয়েছে সেটি আমরা আগামীকালকে থেকে সেটা মেরামত শুরু করব। আমরা আশা করছি খুব দ্রুতই সাধারণ মানুষের জীবন স্বাভাবিক হবে এবং যে সকল কৃষক তাদের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেই বিষয়ে কৃষি দপ্তরের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিস্তাপাড়ের মানুষ। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ অনুমোদন করেছে ইসরায়েল। এর মাধ্যমে বন্দি বিনিময় এবং গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার করবে তেল আভিভ। এদিকে যুদ্ধবিরতির তত্ত্বাবধানে ইসরায়েলে 200 সৈন্য মোতায়েন করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। 2 বছরের লাগাতার বর্বরতার পর গাজায় যুদ্ধবন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি সরকার। শুক্রবার ভোরে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন দিয়েছে। এর ফলে আগামী 24 ঘন্টার মধ্যেই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যে মুক্তি পাবে ইসরায়েলি জিম্মিরা। হামাসের গাজা প্রধান খলিল আল হাইয়া টেলিভিশনে দেয়া এক ভাষণে বলেন, যুদ্ধ শেষ হওয়ার নিশ্চয়তা পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীদের কাছ থেকে তিনি নিশ্চয়তা পেয়েছেন ইসরায়েলের সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ যুদ্ধের স্থায়ী সমাপ্তির দিকে যাবে। সংবাদ মাধ্যম বিবিসির তথ্য মতে প্রথম দফায় হামাস গাজায় থাকা 20 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েল সৈন্যদের একটি নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাহার করবে এবং প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এদিকে গাজা যুদ্ধবিরতি কার্যকর ও তদারকির জন্য যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ মিলে একটি আঞ্চলিক টাস্ক ফোর্স গঠন করেছে। এই টাস্ক ফোর্স যুক্তরাষ্ট্র থেকে 200 সৈন্য পাঠাবে ইসরায়েলে। তারা যুদ্ধবিরতি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবেন। গাজায় মানবিক সহায়তার প্রবাহ সহজ করা, যুদ্ধবিরতি বাস্তবায়নের সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সমন্বয় রক্ষা এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ এড়ানোর দায়িত্বে থাকবে তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। অ্যাথলেটিক্স, রাজধানীর জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজন হয় প্যারা সুইমিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 2025 ন্যাশনাল ইয়ুথ প্যারা গেমসে অংশগ্রহণকারী সাঁতারুদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফ্রেশওয়ে একটেকের নির্বাহী পরিচালক আমরিন বশির, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নিবেদিতা দাস অনেকেই। অনুষ্ঠানটি পরিচালনা করেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মাসুদুল হাসান। প্যারা অলিম্পিকে আমাদের দেশের যে খেলোয়াড় আছে এটা আমার আগে এইভাবে ধারণা ছিল না, জানা ছিল না।
তার পাশাপাশি বেশ কিছুদিন যাবৎ কাজ করার ক্ষেত্রে দেখলাম যে আমাদের আসলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। যদি আমরা এদেরকে প্রপারলি হান্ট করতে পারি এবং তাদের কোচিংয়ের মাধ্যমে তৈরি করতে পারি, তাহলে আন্তর্জাতিক লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের দেশে ভালো সুনাম বয়ে আনা সম্ভব। সংবাদ শেষ করব একটি ভিন্নধর্মী খবর দিয়ে। শরতের ছোঁয়া প্রকৃতিতে, ঋতুরানী শরতের অন্যতম অনুষঙ্গ কাশফুল। আর কাশফুলের সৌন্দর্য পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। চাঁদপুরে শরতের মেঘহীন নীল আকাশে গুচ্ছ সাদা মেঘের ভেলা কেড়ে নেয় প্রকৃতিপ্রেমীদের মন। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চারদিকে সাদা কাশফুল, সঙ্গে শরীর মন জুড়ানো শীতল বাতাস। চাঁদপুর সদরের প্রান্ত ছুঁয়ে পেঁজা তুলোর মতো ওড়ে মেঘ, নদীর ধারে উকি দেয় কাশফুল। শিশির ভেজা দুর্বাঘাসে বেছানো সাদা ও জাফরান রঙের শেফালি। এরই মাঝে কাশফুলের ছোঁয়া পেতে ভিড় জমান দর্শনার্থীরা। মাসে কাশফুল ফুটে, তাই আমরা দুই বান্ধবী একসাথে দেখতে এসেছি কাশফুল। পরিবার পরিজন নিয়ে কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে চলে আসছি, একটু সাজুগুজু করে। নীল আকাশে সাদা মেঘের ভেলা আমরা ছুঁতে না পারলেও আমরা কাশফুল ছুঁতে দেখতে পারতেছি, উপভোগ করার জন্য আমরা এখানে আসছি। সব ফুল থেকে কাশফুলটা আলাদা, অন্যরকম। এটা সবার একটা পছন্দকর। শিল্প সাহিত্যের ঋতুরানী শরতের বর্ণনা বারবার এসেছে অপরূপ হয়ে। রবীন্দ্রনাথের উক্তি গেয়ে ওঠেন অনেকেই। আজকে তোমার মধুর মরুতি হেরেনু শারদ প্রভাতে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি শরৎকালে আসলে বেশি মাধুর্যতা লাভ করে। তবে শরতের সৌন্দর্য হারিয়ে গেছে অপরিকল্পিত নগরায়নে। প্রকৃতির এই রূপ টিকিয়ে রাখার তাগিদ দেন সাহিত্যপ্রেমীরা। এক কথায় বলা যায় যে শরৎ আমাদের বাংলা সাহিত্যের বিশাল ভান্ডার জুড়ে আছে। পাতায় পাতায় ফোঁটা ফোঁটা শিশির বিন্দু জানান দিচ্ছে শীত আসছে, গাছপালা সাজছে সেই আমেজে। সুন্দরী শরৎ প্রকৃতিতে যেন অনন্য রূপ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ক্যান্সারে প্রতি বছর মারা যায় 1,67,000 মানুষ। সমন্বিত চিকিৎসা ব্যবস্থা না থাকায় বাড়ছে আক্রান্তের সংখ্যা, বলছেন বিশেষজ্ঞরা। জাতীয় নির্বাচনে নিরপেক্ষ প্রশাসন নিশ্চিতের দাবি বিএনপির, লেভেল প্লেইং ফিল্ড চায় জামাত। সরকার ঘোষিত তারিখে জাতীয় নির্বাচন, কুমিল্লায় ধর্ম উপদেষ্টা। রাজনৈতিকভাবে পিআর ইস্যুর সমাধান জানালেন প্রেস সচিব। এবং চলেই গেলেন শিক্ষাবিদ সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আজ শহীদ মিনারে নেওয়া হবে মরদেহ, বাদ জোহর জানাজা শেষে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।